প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের অভিজ্ঞতা 7 অর্থাৎ চ্যাপ্টার 7 বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি। তো আমরা অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এটা 147 পৃষ্ঠা। এখানে প্রথমত বলা হয়েছে যে এই চ্যাপ্টারে আমরা আসলে কি কি আলোচনা করব। প্রথমে আছে বৃত্তচাপ, তারপরে আছে বৃত্ত এবং বৃত্তক্ষেত্রের বিভিন্ন অংশ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের স্পর্শক আর বৃত্ত সংক্রান্ত পরিমাপ। তো এখানে একটা আমরা ছবি দেখছি যে এরকম যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে দেখো এই সাইডটাকে আমরা বলবো বৃত্তের বাহিরের অংশ, আর এই যে ভিতরে যে জায়গাটা আছে এটা হচ্ছে বৃত্তের ভিতরের অংশ, আর এই পুরো জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত। তিনটা অংশ। তো এরপর আমরা 148 পৃষ্ঠায় আসছি। তো বৃত্তের খুঁটিনাটি। মনে করো তুমি তোমার পড়ার ঘরটিকে সুন্দর করে সাজাতে চাও, তাই পরিকল্পনা করে ঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতির আসবাবপত্র রাখলে। মনে করো তোমার একটি বৃত্তাকার টেবিল আছে। তোমার বৃত্তাকার টেবিলকে ঘরের এক কোণায় এমনভাবে বসালে যেন টেবিলটির এক পাশ জানালা যুক্ত দেয়ালের সঙ্গে এবং অন্য পাশ অন্য দেয়ালের সঙ্গে মিশে থাকে। কিন্তু তোমার প্রিয় পড়ার টেবিলটির উপরের তল বৃত্তাকৃতি হয় দুই দেয়াল এবং টেবিলের কোণার জায়গাটি ফাঁকা রয়ে গেল। তো বিষয়টা এরকম দেখো, এই যে এইটা হচ্ছে একটা দেয়াল, এটা একটা দেয়াল, আর এই টেবিলটা ছিল দেখো বৃত্তাকার। তো সেক্ষেত্রে এটা বৃত্তাকার হওয়ার কারণে এই যে দেখো এই জায়গাটা একটা ফাঁকা অংশ আছে, আবার এইখানে একটা ফাঁকা অংশ আছে। যদি আয়তাকার হতো তাহলে কিন্তু জিনিসটা মেকআপ করে যেত, ফাঁকা থাকতো না। তাহলে কোণার জায়গাটি ফাঁকা থাকায় টেবিলের টুকিটাকি জিনিসপত্র মাঝে মধ্যেই এই ফাঁক দিয়ে কিন্তু নিচে পড়ে যাবে। তাই কোণার ওই ফাঁকা জায়গায় যদি একটা সেলফ থাকতো তাহলে তুমি তোমার পছন্দের বিভিন্ন উপহার সামগ্রী সহ প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্রগুলো হাতের কাছে রাখতে পারতে। তোমার চাওয়া সেলফটিতে একাধিক তাক থাকবে, তাই তাকগুলোর আকৃতি এমন হওয়া দরকার যার সামনের অংশ বৃত্তের মতো এবং কাঠের সঙ্গে লাগানো অংশ কোণাকৃতির হয়। তো সমস্যা হলো এই ধরনের আকৃতি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তো তাকের আকৃতি কেমন হতে পারে এখানে প্রশ্ন করেছে। তাহলে এরূপ আকৃতি সম্পর্কে আমাদের জানা দরকার। এজন্য আমাদের বৃত্তের নানা রকম বৈশিষ্ট্যগুলোর গাণিতিক সম্পর্ক এবং পরিমাপ কেমন হবে সেই সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি, ব্যবহার্য জিনিসপত্র, চলাফেরার পথের নানান জায়গায় বিভিন্ন রকমের জ্যামিতিক আকৃতি দেখে থাকো। এই আকৃতিগুলো কখনো প্রাকৃতিকভাবে তৈরি, আবার কখনো মানুষ তার প্রয়োজনে তৈরি করে থাকে। এই যেমন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন জাতীয় দিবসগুলোতে তোমরা বিভিন্ন রকমের ডিসপ্লে করে থাকো। এই দেখো এইগুলো স্টুডেন্ট দিয়ে যে ডিসপ্লেগুলো করা হয়, ডিসপ্লে কখনো ত্রিভুজ ক্ষেত্র থাকে, আয়তক্ষেত্র থাকে, বৃত্ত থাকে, হ্যাঁ, এই বিষয়টা। এবার আমরা 149 পৃষ্ঠায় চলে যাব। এই কাজটি তোমরা অনেকগুলো জ্যামিতিক আকৃতির সমন্বয় করে থাকো। চলো আজ আমরা ক্লাসের সবাই মিলে মাঠে গিয়ে ডিসপ্লে করে আমাদের প্রিয় বাংলাদেশের পতাকা স্ট্যান্ড সহ দেখানোর কাজটা করি। কিন্তু কাজটি কিভাবে করব? এক্ষেত্রে পতাকার অনুপাত অনুযায়ী আয়তাকার এবং বৃত্তাকার আকৃতির সম্পর্ক আমাদের জানতে হবে। আমরা ইতিমধ্যে আয়তাকার আকৃতি সম্পর্কে জেনেছি। এখন একটা ডিসপ্লে দেখানোর মাধ্যমে আমরা বৃত্তাকার আকৃতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখানে দেখো বৃত্তের একটা সংজ্ঞায়িত করা হয়েছে। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। অর্থাৎ এই যে এখানে আমরা দেখো একটা যদি বৃত্ত আঁকি, মাঝে যে কেন্দ্রটা থাকে যাকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হলো কম্পাস দিয়ে। তো এটি বলা হয়েছে বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো, অর্থাৎ এখানে আমরা হাজারো বিন্দু যদি কল্পনা করি এই বক্ররেখাটার উপর, তাহলে এই বিন্দুগুলো কিন্তু এই কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই দূরত্বগুলো কিন্তু প্রতিটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান হয়। আর এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকেই বৃত্ত বলে। ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় তাহলে কেন্দ্র। তাহলে যে বিন্দু থেকে বৃত্তের উপরে সকল বিন্দুর দূরত্ব সমান সেই বিন্দুটাকে আমরা বলবো কেন্দ্র। এবং কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তটির ব্যাসার্ধ বলে। বৃত্তস্থ মানে যেটাকে দেখো পরিধি বলা হয়। তো এই কেন্দ্র থেকে বৃত্তস্থ অর্থাৎ বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুর যে দূরত্ব এটাকে আমরা বলি ব্যাসার্ধ। তো একটা বৃত্তের এরকম অসংখ্য ব্যাসার্ধ হতে পারে, এগুলো সবগুলি দেখো ব্যাসার্ধ, যেহেতু কেন্দ্র থেকে বৃত্তের উপরের বিন্দুর এটা দূরত্ব। তো এই এরপরে আসছে দলগত ডিসপ্লে কাজের নির্দেশনা। প্রথমে তোমরা 15-20 জন শিক্ষার্থী একজন আরেকজনের হাত ধরে একটা এইভাবে বৃত্ত বানাও। অন্য একজন বৃত্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়াও, যেটা সেন্টার, এখানে একজন দাঁড়াবে। অবশিষ্ট শিক্ষার্থীরা বিভিন্নভাবে পরস্পরের হাত টান টান করে ধরে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, জ্যা সহ অন্যান্য বৈশিষ্ট্যগুলো প্রদর্শনের মাধ্যমে তৈরি করো।
অর্থাৎ এই বিষয়গুলো আমরা এখন আস্তে আস্তে শিখবো যে কোনটা ব্যাসার্ধ, কোনটা জ্যা, কোনটা ব্যাস। তো নিজেদের মধ্যে আলোচনা করে জানার চেষ্টা করো বৃত্তের কোন কোন তথ্যগুলো তোমরা তৈরি করলে এবং তথ্যগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক কি হতে পারে। প্রয়োজনে বিষয় শিক্ষকের সঙ্গে কথা বলে জেনে নাও। এবার স্ট্যান্ড সহ ঝটপট আমাদের প্রিয় পতাকাটির একটা ডিসপ্লে করো। তো ওকে, এখন যেটা আসছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস এবং জ্যা সম্পর্কে জানা প্রয়োজন কেন। পাশের ছবিটি দেখে কিছু অনুধাবন করতে পারছো কি? ভেবে দেখো তো, বালতির হাতলটি কেন বালতির বৃত্তাকার খোলা মুখের ব্যাস বরাবর দুই প্রান্তে আটকানো আছে? তাহলে ব্যাস মানে হচ্ছে দেখো বৃত্তের যে কেন্দ্র আছে এটাকে পরিধি বলে। হ্যাঁ, এর ভিতর দিয়ে, কেন্দ্রের ভিতর দিয়ে যে রেখাংশটা যায় এটা হচ্ছে ব্যাস। এরকম অসংখ্য ব্যাস আমরা রাখতে পারবো। তো এই বালতিগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে যে এই যে এই জায়গায় যদি আমরা ব্যাস কল্পনা করি, এই ব্যাসেরই দুই প্রান্তে কিন্তু হাতলটা লাগানো থাকে। হ্যাঁ, একটু কিন্তু সাইডের দিকে থাকে না, কেননা সাইডের দিকে থাকলে আমরা যখন জিনিসটাকে ধরবো সেই জায়গাটা কিন্তু আমাদের ব্যালেন্স হবে না, অর্থাৎ বেঁকে যাবে। পানি বা কোনো পাত্রে যদি কোনো জিনিস থাকে সেগুলো কিন্তু পড়ে যাবে। তো এই জন্যই দেখা যায় যে ওটা মোটামুটি একদম সেন্টার বরাবর, অর্থাৎ এই যে দেখো এইখানে ভালো বোঝা যাচ্ছে যে এই জায়গাটা আমরা যদি ব্যাস কল্পনা করি, কেন্দ্রের ভিতর দিয়ে একটা রেখাংশ, তারই দুই প্রান্তে দুটো হচ্ছে যে ওই হাতলটা কিন্তু আটকানো থাকে। তো এটার বিষয় এইটাই যে মিডিল বরাবর থাকলে জিনিসটা হচ্ছে ব্যালেন্স থাকবে। আমরা যখন হাত দিয়ে জিনিসটা তুলবো, তখন কিন্তু এটা বাঁকা হয়ে যাবে না, কেননা আমরা সেই বালতিতে অনেক কিছুই রাখবো, তরল পদার্থ, কোনো পানিও রাখতে পারি। সেক্ষেত্রে যদি ব্যালেন্স না হয়, একপাশে কাত হয়ে যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের হচ্ছে যে বালতি থেকে পড়ে যাবে। যার কারণে এটা ব্যালেন্স করার জন্যই মিডিল পজিশনে কিন্তু রাখা হয়। এই বিষয়টাই এখানে আলোচনা করা হলো। তো এবার আমরা একটু সামনের দিকে আগাবো। তো এখন যেটা বলা হয়েছে যে যদি তা না হতো, অর্থাৎ মিডিল বরাবর না থাকতো, তবে কি কোনো সমস্যা হতো? বালতিতে হাতল না থাকলে পানিপূর্ণ বালতি তুমি দুই হাতে সাধারণত কোথায় ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে? হাতলটা না থাকলে অবশ্যই আমরা ক্যারিং করাটা অসুবিধা হতো। তো এমন অনেক উদাহরণ তোমার চারপাশে দেখতে পাবে যেখানে পাত্রের ভারসাম্য রক্ষার জন্য পাত্রটির মাঝ বরাবর দুই প্রান্তে একটা হাতল বা ধরার ব্যবস্থা থাকে। তুমি ব্যবহার করো বা তোমার দেখা কয়েকটি বস্তু বা পাত্রের নাম লিখো যার খোলা মুখের মাঝ বরাবর হাতল থাকে, অথবা কাজের সময় মাঝ বরাবর ধরতে হয়। তো এরকম আমরা বাস্তব জীবনে আসলে অসংখ্য উদাহরণ দেখতে পারবো, যেটা হচ্ছে যে মিডিল বরাবর, যেটার ধরার যে হাতলটা থাকে সেটা হচ্ছে যে মাঝ বরাবর থাকবে, কেননা এটা হচ্ছে ভারসাম্য বা ব্যালেন্স করতে গেলে আমাদের সেই জিনিসটা কিন্তু প্রয়োজন হবে। তো এবার আমরা হচ্ছে যে এরকম কিছু জিনিসের আমরা জাস্ট এখানে নাম চাওয়া হয়েছে, আমরা এরকম কিছু নাম এখানে জাস্ট বলে দেব। তো এটা আমরা কি কি বলতে পারি? দেখো, এরকম বৃত্তাকার যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বলতে পারবো, যেগুলো মাঝ বরাবর থাকে মোটামুটি। তো বালতি হতে পারে, ঝুড়ি হতে পারে, এগুলো লিখে দিলেই হবে, বালতি। তারপর হচ্ছে ঝুড়ি, কেটলি, ঝুড়ি, কেটলি যেটাতে চা তৈরি করা হয়, কেটলি। তারপরে ঢাকনা হতে পারে, সসপেন, যেগুলো কড়াই বলি আমরা। তারপরে হচ্ছে ময়লার ঝুড়ি, এটা ঝুড়ির মধ্যেই পড়ে, ইত্যাদি আর কি। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। এবার মাঠে প্রদর্শিত তথ্যগুলো সম্পর্কে তোমরা যে ধারণা পেয়েছো সেগুলো আরো ভালোভাবে বোঝার জন্য প্রত্যেককে আরো একটি খেলা খেলতে হবে। খেলার জন্য বিভিন্ন আকারের কয়েকটি বৃত্তাকার রিং, সেটা চাবির রিং হতে পারে, চুড়ি, প্লেট, ইত্যাদি, পুরাতন ক্যালেন্ডার, আর্ট পেপার, ককশিট, মাস্কিং টেপ বা অ্যাডহেসিভ টেপ, স্কেল, কম্পাস, কাঁচি, পিন, রাবার এবং ছোট বড় নানান দৈর্ঘ্যের কয়েকটি সোজা কাঠি লাগবে। তো আর খেলাটি হলো বৃত্তাকার রিং এর মধ্যে নানাভাবে কাঠি রেখে কি কি পাওয়া যায় তা দেখে বৃত্তের বিভিন্ন তথ্য জানা এবং সেই অনুযায়ী মডেল তৈরি করা। তো রফিক একটা পুরাতন ক্যালেন্ডারের পিছনের সাদা অংশের উপর বাস্কেটবল খেলার রিং রেখে, মানে একটা রিং রেখে বৃত্তটা এঁকেছে। প্রথমে একটা বৃত্ত এবং পরে তার হচ্ছে সাইকেলের একটা চাকা আঁকে, এই যে এরকম একটা বিষয়। তো চাকাটা ক্যালেন্ডারকে তিনটা অংশে বিভক্ত করেছে। কি কি দেখো, একটা হচ্ছে ক নম্বর বৃত্ত, যেটা স্টিলের বৃত্তাকার ফ্রেম সহ চাকার রাবারের অংশ। এই যে এটা হচ্ছে চাকার রাবারের অংশ, এই পুরো জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত। নেক্সট খ নম্বরে বলা হয়েছে বৃত্তের ভিতরের অংশ, অর্থাৎ
ভিতরের অংশ বলতে এই যে কালো বোল্ড করা যে আমরা এরিয়াটা দেখছি, এটার বাইরে ভিতরের যে অংশটা, এটাকে বলা হয় বৃত্তের ভিতরের অংশ। আর বৃত্ত মানে হচ্ছে ওই ভিতরের অংশটা তো থাকবেই, আর এই কালো বোল্ড করা যে অংশটা আছে এটা সহ ধরতে হবে। আর বৃত্তের বাহিরের অংশ হচ্ছে ক্যালেন্ডারে যে আঁকলো, ক্যালেন্ডারের এই বাকি যে অংশগুলো আছে এটা হচ্ছে বৃত্তের বাহিরের অংশ। ওকে, বৃত্তের ভিতরের যে এলাকা তৈরি হলো তাকে আমরা বলি বৃত্তাকার ক্ষেত্র। হ্যাঁ, তাহলে বৃত্তের ভিতরের যে অংশটা থাকলো এটাকে বলা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। অহনা একটি মোটা কক শীটের উপর রিং রেখে রিং এর মাপে কলম দিয়ে একটা বৃত্তক্ষেত্র বানায়। তারপর বৃত্তাকার চাকতিটি কেটে নেয়। এই যে এইভাবে দেখো কেটে নিয়েছে। এবার চাকতিটিতে একটা আংটা, এই যে এরকম একটা আংটা রেখে ঝুলিয়ে দিয়েছে, এবং কয়েকটি পেরেক আটকে দিয়েছে এখানে। আটকে পাশের ছবির মতো তৈরি করে সে মনে মনে ঠিক করে এটি দেয়ালে এই আংটার সাহায্যে এটা টানিয়ে রাখবে এবং চাবিগুলো এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবে যেন চাবিগুলো না হারায়। আচ্ছা, এবার আমরা 151 পৃষ্ঠায় চলে যাই। অমিয়া আর্ট পেপারে একটা প্লেট বসিয়ে একটা বৃত্ত তৈরি করে। বৃত্ত ঠিকই বানাতে পেরেছে, কিন্তু কেন্দ্র চিহ্নিত করতে পারলো না। তোমরা তো জানো একটা বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ণয় করা যায়, এটা সপ্তম শ্রেণীতে তোমরা করেছো। অমিয়াও কাগজটি কেটে বৃত্তাকার ক্ষেত্র আলাদা করে এবং সমান দুই ভাঁজ করে কেন্দ্র চিহ্নিত করে। অর্থাৎ একটা কাগজ কেটে, বৃত্তাকার কাগজ কেটে তোমরা যদি দুইটা ভাগে ভাগ করো, যেমন আমরা এখানে ছবিতে দেখাই, ধরো এইভাবে একটা কাগজে বৃত্ত এঁকে নিলে কম্পাস দিয়ে, তারপর এটা যদি কেটে নাও, নিয়ে একবার যদি এই বরাবর এই পাশে ভাঁজ করো, হ্যাঁ, আর একবার যদি এই পাশে একটা ভাঁজ দাও, তাহলে এই দুইটা ভাঁজ যে বিন্দুতে ছেদ করবে এটাই হবে বৃত্তটার কেন্দ্র। হ্যাঁ, অর্থাৎ কাগজটাকে একবার এই বরাবর ভাঁজ করে নেবে, আর একবার হচ্ছে এই বরাবর ভাঁজ করে নেবে, তাতে করে দুইটা ভাঁজের যে ছেদ বিন্দুটা থাকবে সেটাই কিন্তু বৃত্তটার কেন্দ্র। এটা সপ্তম শ্রেণীতে আমরা পড়িয়েছি। তো এখন যেটা বলা হচ্ছে যে কেন্দ্র চিহ্নিত হলো। এবার বৃত্তাকার কাগজের উপর রিংটি রেখে এর ভিতরে বিভিন্ন দৈর্ঘ্যের সোজা কাঠিগুলো, এইভাবে কিছু কাঠি বসানো হয়েছে চিত্রের মতো করে। কাঠিগুলোর দুই মাথা টেপ দ্বারা আটকে দেওয়া হয়েছে, না হলে নড়ে যাবে। এখানে এক মাথার টেপ আছে, এখানে এক মাথার টেপ, এরকম সবগুলো কাঠি টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। আচ্ছা, এবং কাঠির মাথাগুলো এ বি সি ডি ই দ্বারা চিহ্নিত করে, অর্থাৎ এই প্রান্ত বিন্দুগুলো এ বি সি ডি ই, আর ভিতরে দেখো একটা পি কিউ এরকম একটা কাঠি আটকে দেওয়া হয়েছে। কাঠিগুলোর এক মাথা এ বিন্দুতে এবং অপর মাথাগুলো যথাক্রমে, সবগুলো মাথা দেখো একটা এ বিন্দুতে আছে, আর এটার অপর মাথা আছে বি তে, হ্যাঁ, এটার অপর মাথা আছে সি তে, এটার অপর মাথা আছে ডি তে, এটার অপর মাথা আছে ই তে, আর পি আর কিউটা আলাদা। ওকে, তাহলে এখানে দেখো এ বি এ সি এ ডি আর এই এগুলো সরল রেখা তৈরি হয়েছে। এদের মধ্যে একটি কাঠি এসি আবার কেন্দ্র দিয়ে যায়। এই এসিটা দেখো একদম কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, আর বাকিগুলো কিন্তু কেন্দ্রকে টাচ করেনি। এবি কিন্তু কেন্দ্রকে টাচ করেনি, এডিও কেন্দ্রকে টাচ করেনি, এইও কিন্তু কেন্দ্রকে টাচ করেনি। শুধুমাত্র এসিটা আমরা দেখছি কেন্দ্রের ভিতর দিয়ে গিয়েছে। আচ্ছা, এবং আরেকটি কাঠি পি কিউ, হ্যাঁ, বেশ ছোট, যা বৃত্তক্ষেত্রের মধ্যে রয়েছে। বৃত্তক্ষেত্রের মধ্যে রয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে এ বিন্দুর সাথেও কোনো টাচ নেই, অথবা কেন্দ্রের সাথেও কোনো টাচ নেই, বৃত্তের গায়ের সাথেও কোনো টাচ নেই, এটি বৃত্তকে স্পর্শ করেনি। অমিয়া এবার স্কেল দিয়ে কাঠিগুলোর মাপ নিয়ে মাপগুলো খাতায় লিখলো। অর্থাৎ স্কেল দিয়ে এটা মাপলো কত সেমি, এটা কত সেমি, এটা কত সেমি, এটা কত সেমি, পি কিউটা কত সেমি। ভেবে বলো তো কোন কাঠির দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে? তো এটা বোঝাই যাচ্ছে যে আমরা এই যে যেটা কেন্দ্রের ভিতর দিয়ে গেছে এই মাপটা কিন্তু সবচেয়ে বড় হবে। অন্য যে মাপগুলো আছে এগুলো কিছুটা হলেও এসির চেয়ে ছোট হবে। আচ্ছা, এবার স্কেল, কম্পাস, পেন্সিল ব্যবহার করে প্রত্যেকেই নিজ নিজ খাতায় মডেলটি আঁকো। তারপর প্রদত্ত 7.1 ছকের নিচে যে ছকটা আছে, হ্যাঁ, সঠিক ঘরটিতে টিক চিহ্ন দাও। উত্তরের সপক্ষে অবশ্যই যুক্তি প্রদান করতে হবে। তো এখানে দেখো রেখাংশগুলো বসিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের এগুলোর উত্তর দিতে হবে। প্রথমে বলা হয়েছে এ বি, তো একটা করে দেওয়া হয়েছে জ্যা। হ্যাঁ, তো আমরা এইটা একটু তোমাদের আগে ক্লিয়ার করে নিই। এখানে জ্যা আর ব্যাস দেখানো হয়েছে, আমরা ব্যাসার্ধটাও বলে দিই। দেখো জ্যা হতে গেলে যেটা হবে যে এই যে এটাকে আমরা বলি পরিধি, গোলাকার ক্ষেত্রটা, পরিধির যে কোনো দুটা বিন্দু যোগ করলেই এটা জ্যা। বিভিন্ন দিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, কিন্তু কেন্দ্রকে আমরা টাচ করাবো না। হ্যাঁ, কেন্দ্রকে যদি আমরা টাচ করিয়ে যাই তাহলে এটাও একটা জ্যা, কিন্তু এটাকে আবার স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ব্যাস। মানে যে জ্যাটা হচ্ছে কেন্দ্রের ভিতর দিয়ে যাবে সেটাকে বলা হয় ব্যাস। তো ব্যাসটা বিভিন্ন দিক হতে পারে, এটাও একটা ব্যাস। তারপরে এই যে এটাও কেন্দ্রের ভিতর দিয়ে গেল, এটাও একটা ব্যাস। আর জ্যা হলে শুধুমাত্র যদি জ্যা হয় তাহলে কেন্দ্রকে টাচ করবে না, কিন্তু বৃত্তের পরিধির দুই বিন্দু জাস্ট যোগ হবে, এদিকেও হতে পারে। এগুলো সবগুলোই হচ্ছে জ্যা। আর ব্যাসার্ধ হতে গেলে যেটা হবে সেটা হচ্ছে
এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব। তো এটা আমরা অনেকগুলো টানতে পারবো, আর একই বৃত্তের ব্যাসার্ধগুলো কিন্তু সমান হয়, কারণ আমরা দেখো এই মাপটা দিয়েই কিন্তু বৃত্তটা এঁকেছি। তো এখন এবির যে নাম সেটা হবে জ্যা। হ্যাঁ, তাহলে এখানে আমরা ব্যাসের ঘরটায় হচ্ছে ক্রস চিহ্ন দেব। এবিটা হচ্ছে আমাদের একটা জ্যা, যেহেতু এটা কেন্দ্রকে টাচ করেনি, কিন্তু পরিধির দুইটা বিন্দুকে সংযোগ সংযোগ মানে দুইটা বিন্দুর সংযোগ রেখা। তো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, তার মানে আমরা কি জানলাম যে জ্যাটা বৃত্তের কেন্দ্রের ভিতর দিয়ে যাবে না। আচ্ছা, এরপর এসির ক্ষেত্রে আসো। এই যে এসি, তো এসিটা হচ্ছে যে একদিকে একে আমরা জ্যা বলতে পারবো। কেন বলতে পারবো? যে জ্যা মানে হচ্ছে এই যে পরিধি আছে গোলাকার ক্ষেত্রটা, এর যে কোনো দুইটা বিন্দু যোগ করলে এটাকে আমরা জ্যা বলি, যেটা এবিও জ্যা হয়েছিল। কিন্তু এর আবার একটা বিশেষ নাম আছে, যে কেন্দ্রের ভিতর দিয়ে গেলে সেটা একদিকে যেমন জ্যা, আবার আরেক দিকে এটাকে আমরা ব্যাসও বলতে পারি। হ্যাঁ, তো এটা আমরা যুক্তি দেবো যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র মানে কেন্দ্রের ভিতর দিয়ে, কেন্দ্র দিয়ে যায়। এরপর এডি, হ্যাঁ এডিটা দেখো একটা জ্যা, তো আমরা এখানে জ্যা এর ঘরে দাগ দেবো। এডি হচ্ছে জ্যা, তাহলে একে কিন্তু ব্যাস বলা যাবে না, যেহেতু কেন্দ্রের ভিতর দিয়ে যায়নি। তো এর যুক্তিটা হবে এটা, যে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি, বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি। এখানে একটু কেন্দ্রের পাশে বিন্দু লিখে দাও, কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু দিয়ে যায়। আচ্ছা, এরপর এই, হ্যাঁ এই যে এইটাও দেখো একটা নরমালি একটা জ্যা, কিন্তু একে আমরা ব্যাস বলবো না, যেহেতু কেন্দ্রের ভিতর দিয়ে যায়নি। তাহলে জ্যা, কিন্তু এটা ব্যাস নয়। হ্যাঁ, তো এটারও বৈশিষ্ট্য এটাই হবে, যে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি, বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি। আচ্ছা, এরপর পিকিউ যেটা আছে, পিকিউ কে আমরা কোনো কিছুই বলতে পারবো না, নয় জ্যা নয় ব্যাস। কেননা জ্যা হতে গেলে এই যে এটা যে পরিধি আছে, পরিধির যে কোনো দুইটা বিন্দু কানেক্ট করতে হবে। যেমন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে এটা একটা জ্যা। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই সংযোগ রেখা এটা একটা জ্যা। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, সংযোগ রেখা এসি, এটাও একটা জ্যা। কিন্তু এবার যেহেতু কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, যার কারণে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাস। তো এটাও একটা জ্যা, কিন্তু এটা দেখো বৃত্তের যে পরিধি আছে তাকে কোথাও স্পর্শ করেনি, সো এটা জ্যাও হবে না অথবা ব্যাসও হবে না। তো এটা আমরা বলবো প্রান্তবিন্দুদ্বয় বৃত্তের উপর অবস্থান করে না। প্রান্তবিন্দু দুটি বৃত্তকে স্পর্শ করেনি, লেখা যাবে স্পর্শ করেনি। প্রান্তবিন্দু মানে হচ্ছে এই কোণায় যে পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু, এটা বৃত্তকে কিন্তু স্পর্শ করেনি। এবার নিচে একটা আমরা দেখছি যে এখানে একটা শূন্য স্থান আছে, ব্যাস বৃত্তের একটি ড্যাশ। তাহলে ব্যাসকে বৃত্তের আমরা একটা কি জ্যা বলতে পারবো, এবং এই ব্যাসটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা। হ্যাঁ, এখানে যে আমাদের দেখো এ বি, তারপরে এসি, এডি, এই চারটাই কিন্তু জ্যা ছিল, কিন্তু তোমরা যখন মেপে দেখবে, হ্যাঁ স্কেল দিয়ে, তখন দেখবে যে এসির মাপটা সবচেয়ে বড় হবে। অর্থাৎ ব্যাস একটা জ্যা, কিন্তু এই জ্যাটা হচ্ছে যে অন্যান্য জ্যায়ের চেয়ে সবচেয়ে বড় হয়। অর্থাৎ আমাকে যদি কেউ বলে ব্যাস কাকে বলে, তাহলে এটা অনেকে বলে যে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয়। হ্যাঁ, তাহলে এই যে আমরা অপর এখানে যে চারটা জ্যায়ের মধ্যে দেখো চারটা যে জ্যা ছিল, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, তো যেটা ব্যাস হয়েছে সেটা কিন্তু জ্যাও হয়েছে, কিন্তু যেগুলো শুধুমাত্র জ্যা হয়েছে সেগুলোকে কিন্তু আমরা কি ব্যাস বলতে পারিনি। যার কারণে এখানে বলা হয়েছে যে বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয়, মানে জ্যা হলেই যে সেটা ব্যাস হবে তা নয়, কিন্তু যেটা ব্যাস সেটাকে কিন্তু আমরা জ্যা বলতে পারবো। আচ্ছা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসটাকে আমরা বলি সবচেয়ে বড় জ্যা, বৃহত্তম জ্যা। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পার্টগুলো করব। পরবর্তী পার্টগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।